আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন। সো আজকে আমি আপনাদের সাথে ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফর জেনারেল ব্যাংকিং পার্ট 5 এবং এটা হচ্ছে আপনার লাস্ট পার্ট জেনারেল ব্যাংকিং এর। সো এখানে বেশ কিছু আপনার ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার থাকবে যা হোপফুলি আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক হেল্প হবে এবং অবশ্যই আপনার রিটেন এক্সামের ক্ষেত্রে ব্যাংকিং প্রমোশনের জন্য আপনারা যদি এই ম্যাটেরিয়ালসগুলো স্টাডি করেন দেন হোপফুলি আপনাদের কিন্তু জেনারেল ব্যাংকিং ক্ষেত্রে অনেক হেল্প হবে। ওকে, সো তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালে কি থাকছে। ওকে, তো আমি জেনারেল ব্যাংকিং পার্টটা শুরু করছি। সো ফার্স্ট হচ্ছে question, what is a MICR check? Describe the security features of MICR check in short. So MICR check বলতে আমরা কি বুঝি এবং এর সিকিউরিটি যে ফিচার্সগুলো আছে সংক্ষেপে বলা হচ্ছে যে ডিসকাস করার জন্য বা ডেসক্রাইব করার জন্য। সো আমরা জানি যে MICR চেক বলতে বুঝি যে আমরা ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন এলাবোরেশনটা। So it is a machine readable character recognition technology and two machine readable magnetic fonts. So এখানে E13B and CMC7 are used in this technology. Okay, so এটা হচ্ছে আপনার machine readable আপনার মানে হচ্ছে টেকনোলজি। ওকে, দেন হচ্ছে ফিচার হচ্ছে ওয়াটারমার্ক থাকবে, ওয়াটারমার্ক আছে আপনার এই MICR যে চেকগুলা চেক বা লিপে হচ্ছে ওয়াটারমার্ক আছে, এন্টি কপি ফিচার্সগুলো আছে, ট্রায়াল অফ ফ্রডুলেন্ট অ্যাটেম্পটস। সো কীভাবে এই যে ফর্জারিগুলোকে রোধ করা যায় সেই বিষয়টা কিন্তু এখানে আছে। দেন হচ্ছে প্রিন্টিং অ্যান্ড ইমেজিং। সো এটা হচ্ছে ইরেজেবল সিকিউরিটি ইঙ্ক ইজ ইউজড অন দ্য সারফেস অফ দ্য চেক লিভ, ইরেজেবল ইউভি আলট্রাভায়োলেট ফিচার্স অ্যান্ড মাইক্রোপ্রিন্ট টেক্সট আর ইউজড ফর ব্যাংক নেম। ওকে, ডিজাইন স্পেসিফিকেশন, এটার হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা ডিজাইন স্পেসিফিকেশন আছে, এখানে সাইজ, কালার, সিরিয়াল নাম্বার, রিভার্স সাইড প্রিন্টিং, এভরিথিং, CBS পেপার আছে। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে আসলে MICRটা আপনার বেসিক্যালি হচ্ছে ডেভেলপ করা হয়েছে ফর ফর্জারিগুলোকে কীভাবে মিটিগেট করা যায়। ওকে, সো কোশ্চেন নাম্বার 2, মেনশন দ্য নেম অফ এলিজিবল আইটেমস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান বি প্রসেসড আন্ডার ব্যাস। ওকে, সো ব্যাসের আন্ডারে কোন কোন এলিজিবল আইটেমগুলো হচ্ছে প্রসেস করা যায় সেটা এখানে বলা হচ্ছে। সো আমরা দেখি, দ্য ফলোয়িং MICR এনকোডেড পেমেন্ট আইটেমস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এলিজিবল ফর ক্লিয়ারিং ইন অ্যাকর্ডিংস উইথ দ্য রুলস অফ BACPS। সো MICR এনকোডেড পেমেন্ট আইটেমস কী কী আছে? সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক, কারেন্ট অ্যাকাউন্ট চেক, ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট চেক লোনের, ডিভিডেন্ড ওয়ারেন্ট, ডিমান্ড ড্রাফট, রিফান্ড ওয়ারেন্ট, পে অর্ডার, গভর্নমেন্ট চেক, ক্রেডিট কার্ড চেক, ফরেন হচ্ছে টাকা ডিমান্ড ড্রাফট, ফরেন কারেন্সি চেক, ফরেন কারেন্সি ডিমান্ড ড্রাফট। সো এই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে আপনার ব্যাসের আন্ডারে আপনার হচ্ছে মানে এই MICR এনকোডেড পেমেন্টগুলো এটা ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু হয় প্লেস করা হয়। ওকে, so then question number 3, write short notes on inward clearing and outward clearing. ওকে, সো ইনওয়ার্ড ক্লিয়ারিংটা হচ্ছে আমার যে ইমেজগুলো আমরা বেসিক্যালি হচ্ছে ইমেজ আকারে আমাদের যেই মানে সিস্টেম আছে ইনওয়ার্ড ক্লিয়ারিং সিস্টেম বা ব্যাচের আন্ডারে আমরা পেয়ে থাকি যেগুলো আমাদেরকে পেমেন্ট দিতে হয় সেইগুলোই হচ্ছে ইনওয়ার্ড। দেখেন এখানে হোয়েন এ পার্টিকুলার ব্যাংক ব্রাঞ্চ রিসিভস ইনস্ট্রুমেন্ট which are drawn upon it and sent by other member bank for collection through BAS and under BAS arrangement are treated as inward clearing of that bank. The bank branch is known as paying bank. Okay, এটা হচ্ছে আপনার ইনওয়ার্ড ক্লিয়ারিং। সো আউটওয়ার্ড ক্লিয়ারিংটা হচ্ছে আমরা জানি যে আউটওয়ার্ড ক্লিয়ারিংটা যেই ব্যাংক মানে হচ্ছে সেটা পাই মানে এই ক্লিয়ারিংয়ে প্লেস করা হয় এবং সে হচ্ছে ফান্ডটা হচ্ছে কালেক্ট করে নিয়ে আসে। ওকে, সো when a particular bank branch receive instrument drawn on the other member bank within the clearing zone and sends their instrument for collection through BAS arrangement is considered as outward clearing for the particular bank / branch. The bank is known as a collecting bank. Okay,
সো যেই ব্যাংক হচ্ছে আউটওয়ার্ডের যে ইনস্ট্রুমেন্টগুলা ব্যাসের আন্ডারে করবে, আপনার প্লেস করবে, সেটাকে কিন্তু কালেক্টিং ব্যাংক ধরা হবে এবং সেই ব্যাংকটাই হচ্ছে কালেক্ট করে নিয়ে আসবে। ওকে, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য ক্লিয়ারিং সেশন অফ ব্যাস আন্ডার দ্য BSEPS আন্ডার দ্য ব্যাস অ্যারেঞ্জমেন্ট। ওকে, ক্লিয়ারিং সেশনটা দেখেন আমরা বেসিক্যালি জানি যে ক্লিয়ারিং সেশনে আমরা বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইনগুলো আছে, এইখানে হচ্ছে আপনার এই কাট অফ টাইম আছে, এইখানে রেগুলার ভ্যালু আছে, হাই ভ্যালু আছে, আর ফরেন কারেন্সি ইনস্ট্রুমেন্ট আছে। সো রেগুলার ভ্যালুর ক্ষেত্রে আপনার প্রেজেন্টমেন্ট আছে, রিটার্ন আছে, সেটেলমেন্ট আছে। ওকে, 3টা অপশন। সো প্রেজেন্টমেন্ট হচ্ছে 12টা, আপনার 12:30 আছে 12টা, এবং হাই ভ্যালুর ক্ষেত্রে 12টা, রেগুলার ভ্যালু 12:30, আর রিটার্ন হচ্ছে আপনার এখানে আপনার রেগুলার ভ্যালু ইনস্ট্রুমেন্ট 4টা, হাই ভ্যালু ইনস্ট্রুমেন্ট 3টা, এবং ফরেন কারেন্সি 3টা। সেটেলমেন্ট হচ্ছে আপনার 4টা একে আছে, 3টা একে। এখন অনেক সময় সেটেলমেন্ট হচ্ছে আপনার 6টার দিকেও হয় রেগুলার ভ্যালু। ওকে, সেটা বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার টাইম টু টাইম ভ্যারি করে, সেই অনুযায়ী কিন্তু এটা হয়। সো এখানে আমরা কোশ্চেন নাম্বার 5-এ আসি, ডিফারেন্স বিটুইন দ্য ফিউচার BSEPS অ্যান্ড BFTN ইন ব্রিফ। সো BFTN এবং BSEPS এর আন্ডারে কী কী ডিফারেন্স আছে। BSEPS দেখেন কি হয়, চেক ইমেজেস অ্যান্ড ডাটা আর সেন্ড টু দ্য পার্টিসিপেটিং ব্যাংক মডিউল, PBN এর মাধ্যমে ইমেজগুলো হচ্ছে সেন্ড করা হয়। আর BFTN অনলি ইনস্ট্রাকশন অফ ডাটা আর সেন্ড টু দ্য পার্টিসিপেটিং ব্যাংক মডিউল, PBN এর মাধ্যমে। ওকে, সো একটা তো হচ্ছে ইমেজ মানে সেন্ড করা হয়, একটা হচ্ছে ইনস্ট্রাকশন সেন্ড করা হয়। 2, ইট ডিলস উইথ দ্য পেপার বেস ইনস্ট্রুমেন্ট। BSEPS হচ্ছে পেপার বেস, আর BFTN হচ্ছে এটা অনলি ডিলস উইথ পেপারলেস ডাটা, তাই না। 3 হচ্ছে ইট ইজ অ্যাকমপ্লিশড ইন ক্লিয়ারিং এরিয়াস। BSEPS হচ্ছে ক্লিয়ারিং এরিয়ার মাধ্যমে অ্যাকমপ্লিশড হয়, আর BFTN হচ্ছে ইট ইজ অ্যাকমপ্লিশড অল ওভার বাংলাদেশ, এটা সমস্ত অল ওভার বাংলাদেশের ভিতরে হয়, তাই না। BSEP ডাজ নট রিকোয়ার অথরাইজেশন, BSEPS এর অথরাইজেশন লাগে না, এবং BFTN ইট রিকোয়ার্স ক্রেডিট আর ডেবিট অথরাইজেশন লাগে। ইট প্রসেসড ক্রেডিট এন্ট্রিজ অনলি বাই ইনস্ট্রুমেন্ট, আর ইট প্রসেস বোথ ক্রেডিট অ্যান্ড ডেবিট এন্ট্রিজ। So it does not require any agreement. Debit authorization required originator's agreement. Cut-off time of clearing session is different from high value and regular value, and settlement time is মানে 10টার ভিতরে সেটেল হয়। ওকে, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, ডিস্টিংগুইশ বিটুইন দ্য ফিচার অফ RTGS অ্যান্ড BFTN। সো RTGS এবং BFTN এর ভিতরে ডিফারেন্সটা কি আমরা দেখে নিই, যে ফাংশন অনুযায়ী RTGS এবং BFTN ফর ইলাবোরেশন হচ্ছে RTGS হচ্ছে আপনার রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, অ্যান্ড BFTN বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। সেটেলমেন্ট সিস্টেম হচ্ছে ব্যাসের মাধ্যমে হয় RTGS, আর BFTN হচ্ছে রিয়েল টাইম সেটেলমেন্টের ভিতরে হয়। সেটেলমেন্ট সাইকেলটা হচ্ছে আপনার সেটেলমেন্ট সাইকেল কন্টিনিউয়াস বেসিস, এখানে হচ্ছে দিনে 2 বার, টুয়াইস এ ডে। দেন ট্রানজ্যাকশন লিমিট মিনিমাম টাকা 1 লাখ অ্যান্ড নো ম্যাক্সিমাম লিমিট অ্যামাউন্ট, দেন হচ্ছে নো মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লিমিট অ্যামাউন্ট। দেন প্রসেসিং চার্জেস, নমিনাল চার্জেস RTGS এ, এবং BFTN হচ্ছে ফ্রি অফ কস্ট। ওকে, সো আমরা কোশ্চেন নাম্বার 7-এ আসি, হোয়াট ইজ দ্য পজিটিভ পে, ডিসকাস ইন শর্ট, আর হাউ দ্য প্রপার ইউজ অফ পজিটিভ পে কুড মিটিগেট ব্যাংক রিস্ক। ওকে, ব্যাংকিং রিস্ক। সো পজিটিভ পে হচ্ছে আমরা জানি যে ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, 1 লাখ অ্যান্ড অ্যাবভ হইলে একটা যিনি যার অ্যাকাউন্ট থেকে অন্যকে চেক দিয়েছেন, অবশ্যই ব্যাংকে একটা পজিটিভ পে ইনস্ট্রাকশন দিয়ে যাবে, যে সে অথরাইজ করে যাবে, হ্যাঁ আমি তাকে পেমেন্ট দেওয়ার জন্য এই চেকটা প্লেস করেছি বা তাকে দিয়েছি। ওকে, সো দেখেন পজিটিভ পে মিনস ব্যাংকস কোম্পারে পার্সোনাল অর কোম্পানিজ রেকর্ড অফ চেক ইউজড with check presented for payment through BSEPS under batch arrangement. Participating banks have to ensure positive pay instruction for the prevention of fraud and forgery through printing false check, false signature, brushing up and alteration of value pays name, MICR, line of the check. Okay, so second হচ্ছে positive pay instruction must be obtained from the client drawer against a clearing check, and record thereof has to be maintained in respect of the following threshold: taka 1 lakh or above for corporate proprietorship concern, and taka 5 lakh and above in respect of individual account. The paying bank can return clearing check without positive pay instruction under the return reason advice not received. So যদি কেউ পজিটিভ পে ইনস্ট্রাকশন না দেয় তাহলে কিন্তু আপনার পেইং ব্যাংক কিন্তু মানে এটাকে রিটার্ন করতে পারে, অ্যাডভাইস নট রিসিভড এই মানে কারণ দেখিয়ে সেটাকে কিন্তু রিটার্ন করতে পারে। ওকে, দেন কোশ্চেন নাম্বার 8, হাউ এ ব্যাংকার উইথ ডিল উইথ দ্য ফেক নোটস। সো ব্যাংকার কীভাবে
ফেক নোট ডিল করবে। আমরা জানি যে ফেক নোট যখন কোনো কাউন্টারে প্রেজেন্ট হয়, হ্যাঁ, দুইটা ইস্যুতে দুইটাভাবে হতে পারে। একটা হচ্ছে যে কাউন্টারে যখন ক্যাশ কাউন্টারে যখন প্রেজেন্ট হয় তখন কিন্তু এটা হচ্ছে পুলিশবাদী কেস। আমরা জানি যে হচ্ছে অবশ্যই ফেক নোট পড়লে আমরা পুলিশকে খবর দেব এবং নোটের পিছনে মানে ব্যাক সাইডে অল পার্টিকুলার্স লিখে নিব, তার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তার ডিটেল অ্যাড্রেস, এবং ওকে পুলিশকে কাছে কিন্তু দিতে হবে। এটা যাতে ক্যাশ কাউন্টারে হয় অবশ্যই পুলিশবাদী কেস। আর এনি ফেক নোট ইজ ফাউন্ড অ্যাট দ্য টাইম অফ কাউন্টিং ক্যাশ অ্যাট দ্য ক্যাশ কাউন্টার। সো কাউন্ট করার সময় যদি ফেক নোট পাওয়া যায় তাহলে কিন্তু সেটাকে আসলে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়। ওকে, সো আমি জিস্ট আকারে বললাম, আমি আমার গুগল ড্রাইভে আমাদের সফট কপিটা থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে একটু বেশি এখানে একটু মানে হচ্ছে আপনার ডেসক্রিপটিভ ওয়েতে আছে, আপনারা পড়ে নিতে পারবেন। ওকে, আর আমরা জানি যে অনেক সময় ফেক নোট যদি পাই ব্যাংকের কাউন্টারে, অনেক অফিসার আছে সেটাকে ছিঁড়ে ফেলে বা পাঞ্চ করে। এটার কোনো নিয়ম নাই আসলে এইভাবে। এটাকে অবশ্যই আপনাকে একটা রেড ইনকে একটা সিল বানাইতে হবে, ফর্জড মানে হচ্ছে জাল, সেভাবে সিলটা মারতে পারেন। ওইটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে, আর এটার বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট সার্কুলার আছে কি করণীয় ফর্জ নোট পাইলে সেটাকে ফলো করতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা আসি কোশ্চেন নাম্বার 9-এ, ডিসকাস অ্যাবাউট দ্য প্রভিশন অফ ডিসপোজাল অফ মিউটিলেটেড নোটস অর দ্য টু হোয়াট এক্সটেন্ট এ ব্যাংক ক্যান অফার রিফান্ড এগেইনস্ট মিউটিলেটেড নোট, ডিসকাস ইন ব্রিফ। সো দেখেন, মিউটিলেটেড নোটের ক্ষেত্রে আমরা জানি যে নো ক্লেম ইন রেসপেক্ট অফ এ মিউটিলেটেড নোট শ্যাল বি এন্টারটেন আনলেস দ্য সিঙ্গেল লার্জেস্ট পিস অফ দ্য নোট প্রেজেন্টেড ইজ মোর দ্যান, মানে 50%-50%-এর বেশি যদি আসলে ছিঁড়া বা থাকে তখন কিন্তু কোনো রকমের ক্লেম পাবে না। Where the single largest piece is more than 50%, the payment shall be made the following manner. Okay, full value shall be payable in the area of note presented is more than 90% of the respective denomination. The appropriate value shall be payable if the area of the note presented is more than 50% and less or equal to 90%. সো দেখেন এখানে হচ্ছে এরিয়া অফ রেসপেক্টিভ 51 থেকে 75% যদি হচ্ছে ডিনোরি থাকে দেন 50% পাবে, এবং 76 থেকে 90% হলে 75% পাবে। এই তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী। ওকে, দেন হচ্ছে হোয়াট ইজ এ মিউটিলেটেড নোট। সো আমরা আসলে মিউটিলেটেড নোট বলতে কি বোঝাই সেটা আমরা দেখব এখন। সো মিউটিলেটেড নোট মিনস এ নোট হুইজ এ পোর্শন ইজ মিসিং অর এ নোট হুইজ ইজ কম্পোজড অফ পিসেস, মানে একটা পোর্শন মিসিং থাকতে পারে মানে নাই, আর হচ্ছে যে কম্পোস্ট মানে 2 টুকরা 3 টুকরা অনেকগুলো টুকরা থাকতে পারে। ঠিক আছে, so provided that note presented is clearly more than half of a note in the area, and that if the note is composed of pieces of note joined together is species the opinion in the opinion of prescribed officer identifiable as the part of the same note. The following 3 characteristics are found in respect of mutilated note ke 3টা ক্যারেক্টার পাওয়া যায়। note is joined with tape দ্বারা জয়েন করা থাকে। note is fragmented with 2 pieces, মানে হচ্ছে দুই টুকরাই থাকবে। এনি পার্ট অফ দ্য নোট ইজ মিসিং অ্যান্ড দ্য মিসিং পার্ট ইজ লেস দ্যান 10% অফ দ্য নোট। ওকে, মিসিং পার্ট হচ্ছে 10%, এজ এ মিউটিলেটেড নোট। ওকে, সো মিউটি নোট, এটা হচ্ছে আমরা মিউটি নোট দেখলাম। দেন হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 11, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অবলিটারেট, অল্টার্ড অ্যান্ড ড্যাম নোট। সো দেখি আমরা, সো অবলিটারেট বলতে অফ দ্য নোট মিনস এ নোট নট being a mutilated or altered or mismatched note has become or has been rendered fully or partially undecipherable. Okay, altered note bolte altered note means a note in which an alteration has been made in the number, signature, value or any other respect. So altered কোনো কিছু যদি এরকম যদি নাম্বার, সিগনেচার বা ভ্যালুতে কোনো অল্টারেশন করা হয় সেটা। আর ড্যাম নোট মিনস এ নোট হুইচ ইজ ওয়েট পার্টলি অর ফুললি so weak that the notes can be easily broken or torn when counted or handled. Okay, and then হচ্ছে আমরা আসি কোশ্চেন নাম্বার 12, who uses camels, elaborate the terms camels, মানে ক্যামেলসটা কে ইউজ করে এবং হচ্ছে তার পুরোপুরি এলাবোরেশনটা আর কি। সো আমরা দেখি যে camels is a recognized international rating system that the bank supervisory authorities use in order to rate financial institution according to 6 factors represented by its acronyms. Supervisory authorities assign each bank a score on a scale. So আমরা জানি ক্যামেলস রেটিং বলি আমরা, এই রেটিংটা হচ্ছে আপনার এটা একটা ইন্টারন্যাশনাল রেটিং সিস্টেম। এটা ফিনান্সিয়াল অর্গানাইজেশনকে রেট করা হয়
কোন কোন বিষয়ের উপরে আপনার এখানে মার্কিং করা হয় দেখেন। সি ফর ক্যাপিটাল এডিকুয়েসি, এস ফর অ্যাসেট কোয়ালিটি, এম ফর ম্যানেজমেন্ট, ই ফর আর্নিংস, এল ফর লিকুইডিটি অ্যান্ড এস ফর সেন্সিটিভিটি। ওকে, সো এটা হয়ে আপনার 1 থেকে 5-এর ভিতরে আপনাকে মার্কিং করা হয় যে 1 হচ্ছে বেস্ট, 5 হচ্ছে ওর্স্ট, এইভাবে করে কিন্তু মার্কিং করা হয়। ওকে, সো আমরা আসি কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ গার্নিশ অর্ডার, ডিসকাস ইন ব্রিফ। সো গার্নিশ অর্ডারটা বলতে আমরা কি বুঝি, কোর্টের থেকে যখন কোনো অর্ডার আসে কোনো অ্যাকাউন্টের এগেনস্টে, অ্যাকাউন্ট ফ্রিজ করা বা অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা, হ্যাঁ, সেই ধরনের বিষয়। গার্নিশ অর্ডার, গার্নিশমেন্ট ইজ অ্যান অর্ডার অফ এ কোর্ট ডিরেক্টিং এ থার্ড পার্টি টু সিজ অ্যাসেটস, ইউজুয়ালি wages from employment or money in the bank account to settle an unpaid debt. It refers to the legal process that instructs a third party to deduct payment directly from the debtor's wage or bank account, third party known as garnish. Okay, so bank order, কোর্ট থেকে একটা অর্ডার আসছে ব্যাংকের প্রতি যে কোনো অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট হচ্ছে তার অ্যাসেট সিজ করার জন্য অথবা ডাইরেক্ট পেমেন্ট দেওয়ার জন্য। ওকে, সো দেখেন 2 নম্বর হচ্ছে where the third party is a bank, the court directs a banker to stop either absolutely or partially the usual operation in the account of a particular customer, thereby attaching the funds of the account in the hands of third party or as the court may determine and direct for the disposal of such funds. So কোর্ট থেকে বলে দিবে আসলে কী ধরনের ইনস্ট্রাকশন ব্যাংকের উপরে দিচ্ছে, আসলে সেখান থেকে মানে তার যে অ্যাকাউন্ট থেকে কীভাবে আসলে এটাকে পেমেন্ট দেওয়া হবে বা কী করণীয়, মানে সোজাসুজি হচ্ছে কোর্ট থেকে ব্যাংকের উপরে একটা অর্ডার কোনো একটা অ্যাকাউন্টের এগেনস্টে। ওকে, সেটা হচ্ছে গার্নিশি অর্ডার, গার্নিশমেন্ট। দেন হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 14, ডিসকাস দ্য টার্ম সিআরআর অ্যান্ড এসএলআর। আমরা জানি যে ক্যাশ রিজার্ভ রেশিও অ্যান্ড স্ট্যাটিউটরি মানে এই রেশিও। ওকে, সো বাংলাদেশ ব্যাংকে দেখেন ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, মানে প্রত্যেকটা শিডিউল ব্যাংকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটা পোর্শন রাখতে হয় সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। ওকে, এভরি শিডিউল ব্যাংক হ্যাজ টু মেনটেন এ ব্যালেন্স ইন ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক, দ্য অ্যামাউন্ট অফ হুইচ শ্যাল নট বি লেস দেন such portion of its total demand and the time liabilities as prescribed by the Bangladesh Bank from time to time by notification in the official gazette. It is called CRR. Bangladesh Bank may also prescribe the procedure of maintenance of cash reserve pursuant to its monetary policy. So monetary policy তে বলা থাকে বেসিক্যালি যেন হচ্ছে স্ট্যাটিউটরি মানে লিকুইডিটি রেশিও, এসএলআর। So SLR হচ্ছে আপনার every scheduled bank has to maintain assets in cash or gold in the form of unencumbered approved securities, the market value of which shall not be less than such portion of its total demand and total liabilities as prescribed by Bangladesh Bank from time to time. It is called SLR. Okay, so Bangladesh Bank may also prescribe the procedure of determination of assets and liabilities and percentage of maintainable assets in different classes. সো অ্যাজ পার যে ডস সার্কুলার আছে, ডস সার্কুলার 1 1914 সালে প্রেজেন্ট মানে রিকোয়ার্ড, এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সিএসআর, সিআর, এসএলআর এবং সিএসআর রিসেন্টলি চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট সার্কুলার দেখে মানে আসলে দেখে নিতে হবে। সো হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য লিকুইডিটি ক্রাইসিস, লিকুইডিটি ক্রাইসিস ক্যান হ্যাম্পার দ্য স্মুথ অপারেশন অফ এ ব্যাংক। সো লিকুইডিটি ক্রাইসিসটা বেসিক্যালি আমরা বুঝি যখন কোনো ব্যাংক তার যে হচ্ছে শর্ট টার্ম অব্লিগেশন বা লায়াবিলিটি, এটা যখন পেমেন্ট কোনো একটা চেক পড়লো ছোটো অ্যামাউন্টের বা যা হোক, সেটাকে সেই চেকের টাকা ক্লায়েন্টকে দিতে পারছে না, কাস্টমারকে, এটা এখন শর্ট টার্ম অব্লিগেশনটা মিট আপ করতে পারছে না, তখনই কিন্তু লিকুইডিটি ক্রাইসিস বলে। দ্য টার্ম লিকুইডিটি রিলেটেড টু দ্য enterprise's state of financial health, it refers to an enterprise ability to pay short term obligations. So short term obligation payment দেওয়ার জন্য কিন্তু লিকুইডিটি। সো এখন দেখেন liquidity crisis is a financial situation characterized by the lack of cash or easily convertible to cash assets on hand. In situation, a bank faces the difficulty problem of simultaneous increase of demand and decrease in supply of liquidity, typically a shortage of immediately available customer deposit and other monetary resources. Okay, so liquidity crisis ব্যাংকের ক্ষেত্রে অনেক প্রবলেম। লিকুইডিটি ক্রাইসিস যদি হয়, ব্যাংক হচ্ছে তার কাস্টমারদের কিন্তু তাদের যেই ডিমান্ড ফিল আপ করতে পারবে না, পেমেন্ট দিতে পারবে না। সো ব্যাংকের ক্যাশ ফ্লোর প্রবলেম হয়ে যাবে, সেই ব্যাংক হচ্ছে সঠিকভাবে চলবে না, তারা কল মানি মার্কেটের যেই হচ্ছে বা ফিনান্সিয়াল সিস্টেমের কোনো রকমের কোনো
কিছু কিন্তু তারা মিট আপ করতে পারবে না। ওকে, সো টোটালি হচ্ছে তার ইমেজটাই মানে আসলে মানে প্রবলেমে পড়ে যাবে, ইমেজ ক্রাইসিসে পড়ে যাবে সেই ব্যাংক। ওকে, সো লিকুইডিটি ক্রাইসিসটা ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি। দেন হচ্ছে আমরা হোয়াট ইজ দ্য আইএসএস রিপোর্টিং, হোয়াট আর দ্য ইমপ্লিকেশন অফ আইএসএস। সো আইএসএস দেখেন, আইএসএস রিপোর্টিং হচ্ছে বলতে আমরা কি বুঝি, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম। এটা একটা ওয়েব বেসড মনিটরিং সিস্টেম। এটা বাংলাদেশ ব্যাংক বেসিক্যালি ডেভেলপ করেছিল হচ্ছে অফসাইট সুপারভিশন, অনসাইট সুপারভিশন দুইটার ক্ষেত্রে আসলে। সো এটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক টোটাল একটা ব্যাংকের টোটাল যে ডাটা আছে ইনফরমেশন এই আইএসএস রিপোর্টে কিন্তু সব কিছুই থাকে। ওকে, সো দেখেন এটাতে হচ্ছে প্রপার অ্যান্ড এফিসিয়েন্ট ইউজ অফ আইএসএস কুড লিড টু comply obligatory self-examination, ensure the effectiveness of MIS, improve remote communication, minimize the oversight gap, enhance the effectiveness of internal control. So বাংলাদেশ ব্যাংক হচ্ছে মূলত কন্ট্রোলের জন্য অফসাইড অনসাইড সুপারভিশনের জন্য মানে ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমটা মডেলটা চালু করেছে। ওকে, দেন হচ্ছে হোয়াট ইজ রেমিটেন্স, ডিসকাস অ্যাবাউট দ্য ইনল্যান্ড অ্যান্ড ফরেন রেমিটেন্স, ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড রেমিটেন্স। সো রেমিটেন্সটা বেসিক্যালি কি দেখেন, রেমিটেন্স মানে বলতে হচ্ছে বেসিক্যালি কি বোঝায়, রেমিটেন্স ট্রান্সফার অফ ফান্ড ইনওয়ার্ড অফ আউটওয়ার্ড ক্যান বি এফেক্টেড আইদার থ্রু ডিমান্ড ড্রাফট অর ওয়ার ট্রান্সফার। The aforesaid two methods of remitting money from one place to another within the country are known as inland remittance. While it is from to outside Bangladesh, the same is called foreign remittance. So ফান্ড হচ্ছে রেমিট বা টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের যে সিস্টেমটা সেটাই রেমিটেন্স। আর যখন বিদেশের ক্ষেত্রে হয় ফরেন রেমিটেন্স, যখন বিদেশ থেকে টাকাটা আসে তখন হচ্ছে আমরা এটাকে ফরেন রেমিটেন্স বলি। ওকে, দেন হচ্ছে আমরা আসলে ইনওয়ার্ড রেমিটেন্স অ্যান্ড আউটওয়ার্ড রেমিটেন্স কীভাবে বলি, যে ইনওয়ার্ড রেমিটেন্স মিনস রেমিটেন্স রিসিভড টু আওয়ার এন্ড ফ্রম আদার্স, অ্যান্ড আউটওয়ার্ড রেমিটেন্স মিনস রেমিটার সেন্ড রেমিটেন্স টু আদার। ওকে, সো ইনওয়ার্ডে আমরা পাবো আর আউটওয়ার্ডে আমাদেরকে দিতে হবে। সো এভাবেই করে হচ্ছে মানে রেমিটেন্সটা হয়, মানে টাকার হচ্ছে স্থানান্তর হয়। ঠিক আছে, সো এই ছিল আজকের মতন। দ্যাটস অল ফর টুডে। হোপফুলি আই থিঙ্ক ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। আর এই লাস্ট পার্ট এখানে অবশ্যই আমি আমার প্রত্যেকটা ভিডিওর সাথে ডিসক্রিপশন বক্সে আপনাদের সফট কপি থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন, স্টাডি করতে পারবেন এবং হোপফুলি আপনাদের রিটেন এক্সামের ক্ষেত্রে ব্যাংক মানে হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে অনেক হেল্প হবে। ওকে, সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খোদা হাফেজ।